এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে এই মুবারক মাসে ভালো আছেন। আজকে সকলের মতো আমার মনটাও খারাপ, কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন সবাই, মুসলিম বিশ্বের সিপাহ সালার অবিসংবাদিত নেতা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খুমিনি রাহমাতুল্লাহি আলাইহি তাকে ইঙ্গো মার্কিন এবং ইসরায়েলি হামলায় শহীদ করা হয়েছে। এজন্য মুসলিম বিশ্বের প্রায় প্রত্যেক মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমরাও এর কোনো ব্যতিক্রম নই। দুঃখ বেশি এই জন্য লাগছে যে পত্রিকায় রিপোর্ট প্রকাশ হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে মুসলিম দেশের কিছু মুনাফিক রাষ্ট্রপ্রধান জড়িত, এরকম তথ্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। এটা যদি সত্য হয় তাহলে এই ঘটনা মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত দুঃখজনক হবে। আমাদের জায়গা থেকে আমরা তো আসলে কিছু করার সুযোগ নেই আমাদের, এরপর আমরা দোয়া করি আল্লাহ তাআলা যাতে এই সিপাহ সালারকে তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, এবং তার সাথে তার মেয়ের জামাই, মেয়ে এবং নাতি সহ আরও যারা শাহাদত বরণ করেছেন। গতকালকে একটি স্কুলেও হামলা হয়েছে, ওখানে প্রায় 60 জনের মতো শিক্ষার্থী, নিষ্পাপ শিক্ষার্থী নিহত হয়েছেন, তাদেরকে শহীদ করা হয়েছে। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা ইরানকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করুক, স্বাধীন সার্বভৌম ইরান যাতে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমরা আমাদের জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ ইরানকে সকল প্রকার মুসিবত থেকে হেফাজত করুক। মূল কথায় আসি, যে কারণে আজকে লাইভে এসেছি, সেটি হচ্ছে আপনারা জানেন আজকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা যিনি শিক্ষার দায়িত্বে আছেন জনাব মাহদি আমিন মহোদয় সহ মিনিস্ট্রি কর্মকর্তারা এনটিআরসিএ পরিদর্শনে গিয়েছিলেন। ওখানে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এবং প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনারা এগুলো নিয়ে আপনাদের সাথে আগেও কথা বলেছি। আমাদের একটি শঙ্কার জায়গা ছিল যে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানের যে নিয়োগের যে বিষয়টি, 80,000-এর মতো প্রায় শিক্ষক এই স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান হওয়ার জন্য ইতিমধ্যে এনটিআরসির বিজ্ঞাপনের প্রেক্ষিতে আবেদন তারা সাবমিট করেছেন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন পরীক্ষা হবে এবং ওনারা কোনো রকমের টাকা পয়সা লেনদেন ছাড়া স্বচ্ছ প্রক্রিয়ায় প্রতিষ্ঠান প্রধানের চেয়ারে বসবেন। সবাই মুখিয়ে আছেন, উদ্গ্রীব হয়ে আছেন। আপনারা জানেন অবসরপ্রাপ্ত শিক্ষকদের নেতৃত্বে কয়েকদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে তারা মিটিং করেছেন এবং ওখানে তাদের অন্যতম একটি দাবি ছিল যে নিয়োগটা যাতে এনটিআরসি থেকে কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই তথ্য পাওয়ার পর আমি সম্ভবত সবার আগে এটার প্রতিবাদ করেছি। পরবর্তীতে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে আপনারা প্রতিবাদের ঝড় তুলেছেন, যার প্রেক্ষিতে যারা এই বিষয়ে ষড়যন্ত্র করেছিল এনটিআরসি থেকে নিয়োগ কমিটির হাতে এনে নিয়োগ বাণিজ্যের স্বপ্ন দেখেছিল,
প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করার স্বপ্ন দেখেছিল, তাদের এই স্বপ্ন দেখার কারণে আমরা শঙ্কিত ছিলাম। কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের প্রতি আমাদের একটা আস্থা ছিল যে উনি দুর্নীতির সুযোগ থাকবে, লেনদেনের সুযোগ থাকবে, এই জাতীয় সিস্টেম উনি কোনোভাবেই অ্যালাউ করবেন না, এরকম একটা বিশ্বাস আমাদের ছিল। আজকে উনি গিয়েছেন ওখানে ওনার মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদেরকে নিয়ে। আমরা টেনশনই ছিলাম যে আসলে আজকে কি হতে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমাদের যে বিশ্বাস ছিল আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের প্রতি, তিনি তার বিশ্বাস রেখেছেন। আমরা যেটা মনে করেছিলাম যে হ্যাঁ, উনি কোনো অবস্থাতেই নিয়োগ কমিটির হাতে ফিরিয়ে দিয়ে নিয়োগ বাণিজ্যের পথ তিনি উন্মুক্ত করবেন না, তিনি করেননি। আজকে আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন এবং আমি একটি পোস্টও দিয়েছি যে মাননীয় মন্ত্রী, এনটিআরসির চেয়ারম্যান এবং কর্তৃপক্ষ যারা আছেন সবাইকে বলেছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানের নিয়োগ সম্পন্ন করার জন্য। এবং উনি বলেছেন ঈদের পরপরই প্রয়োজনের সময় একটু এগিয়ে এনে হলো দ্রুত নিয়োগ দেওয়ার জন্য। মাননীয় মন্ত্রীর এই চমৎকার সিদ্ধান্তের জন্য 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রাণের সংগঠন প্রাণের জোট, এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরও কিছু বিষয় ওখানে আলোচনা করেছেন। 1 থেকে 12তম যারা নিবন্ধন করেছেন, যারা সনদদারি, তাদের ব্যাপারে মাননীয় মন্ত্রী বলেছেন একটা প্রতিবেদন দাখিল করার জন্য। প্রতিবেদনের আলোকে মন্ত্রণালয় আলোচনা পর্যালোচনা করে 1 থেকে 12তম নিবন্ধন যারা ধারী আছেন, নিবন্ধনধারীদের ব্যাপারে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবেন। 18তম নিবন্ধনে যারা প্রিলি, রিটেন এবং ভাইভা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন কিন্তু ভ্যাকেন্সি না থাকার কারণে সুপারিশ প্রাপ্ত হতে পারেননি, তাদের ব্যাপারেও মন্ত্রী মহোদয় বলেছেন একটি প্রতিবেদন দাখিল করার জন্য। তরুণ প্রজন্মের যারা আছেন অনেকে মুখিয়ে আছেন নতুন সার্কুলারের জন্য, 19তম সার্কুলার দ্রুত সময়ের মধ্যে দেওয়ার জন্য তিনি বলেছেন। এই বিষয়গুলো আজকে সিদ্ধান্ত এসেছে। বদলির ব্যাপারটা যদি থাকতো আজকের আলোচনায় তার আরও ভালো হতো। বদলিটা কিভাবে দ্রুত করা যায়, যেটুকু আপনারা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়েছে এটাই চালু হোক, এরপরে যারা বাকি থাকে পর্যায়ক্রমে তাদেরকে অন্তর্ভুক্ত করা হোক, সমস্যা নেই। এটাও যদি থাকতো এবং এনটিআরসির যদি সহযোগিতা নেওয়া যেত আজকে এটা, তাইলে হয়তো আরও আজকের মন্ত্রী মহোদয়ের এনটিআরসি পরিদর্শন আরও সফল হতো, আরও বেশি ফলপ্রসূ হতো বলে আমি মনে করি। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর এই অল্প কয়দিনে তিনি যেভাবে দেশ পরিচালনা করছেন, শিক্ষকদের মধ্যে যে একটা শঙ্কা ছিল এটা মনে হয় আস্তে আস্তে কেটে যাচ্ছে। আমরা অতীতে যা দেখেছি যে রাজনৈতিক দলের উপর সাওয়ার হয়ে কুচক্রী মহল এবং দুর্নীতিবাজরা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করে, এটা মনে হয় সম্ভবত যা দেখছি মনে হয় এইবার আর হবে না। আজকেও আমি একটি রিপোর্ট দেখেছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে যারাই চাঁদাবাজি করবে এটা যদি বিএনপিরও হয় তাহলে তাৎক্ষণিকভাবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। আমরা আসলে এরকম একটা দেশই চাচ্ছিলাম যে অপরাধী যে দলেরই হোক, দল মত পথ নির্বিশেষে অপরাধীকে অপরাধীর চোখে ট্রিট করা। উনি এটা ঘোষণা দিয়েছেন, জানি না কতটুকু বাস্তবায়ন করবে, কিন্তু ঘোষণাটা কিন্তু হয়েছে। এবং জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ আমরা লক্ষ্য করছি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি শপথ নেওয়ার আগেই সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাতের ওখানে গিয়েছেন, এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এখানে গিয়েছেন, চরমোনায়ের পীর সাহেব ওনার ওখানে গিয়েছেন।
কালকে আপনারা দেখেছেন যে বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত যে ইফতার মাহফিল ছিল, ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী কালকে অংশগ্রহণ করেছেন। আবার এনসিপির ইফতার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ওখানে গিয়েছেন। এই যে আপনার রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা যদি অব্যাহত থাকে তাহলে দুর্নীতিবাজরা রাজনীতিকে ব্যবহার করে লুটপাটের রাজ্য আর কায়েম করতে পারবে না, আমার বিশ্বাস। এই জন্য আমরা ভালো কাজের জন্য আমরা ভালো কাজের জন্য আমরা চেষ্টা করব এবং ভালো কাজের পাশে থাকবো সরকারের। আমাদের গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য যে ভালো উদ্যোগগুলো সরকার নেবে অবশ্যই আমরা এগুলোর পক্ষে থাকবো, এগুলোকে আমরা সমর্থন করব। আবার যদি কোনো খারাপ কাজ হয়, ক্ষতিকর কোনো কাজ হয়, আমরা যৌক্তিকভাবে এটা সমালোচনাও করব। দলকানা হয়ে আমরা সব কাজের প্রশংসা করব না, দলকানা হয়ে আমরা সব কাজের আমরা সমালোচনা করব না। যেটা ভালো এটার আমরা সমর্থনও করব, প্রশংসা করব। যেটা খারাপ এটা আমরা সমালোচনাও করব এবং আমরা ইতিবাচক পরিবর্তনের জন্য আমরা এটাকে যৌক্তিকভাবে আমরা এটা সমালোচনা করব। এটা আমাদের হওয়া উচিত। আজকে দেখেন এই নিয়োগের ব্যাপারে আমরা যদি এইভাবে শক্তভাবে আমরা যদি সোশ্যাল মিডিয়ায় আমরা যদি অবস্থান না নিতাম এবং আন্দোলনের হুমকি না দিতাম, আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে লেখালেখি না করতেন, তাহলে হয়তো বা ষড়যন্ত্রকারীরা হয়তো সফল হয়ে যেত। আর সফল হওয়া মানে নিয়োগ চলে যেত কমিটির হাতে। আর কমিটির হাতে নিয়োগ গেলে কি হয় এটা আমার কিছু বলার দরকার নেই, আপনারা আপনাদের অতীত অভিজ্ঞতা থেকে আপনারা সবাই জানেন অতীতে কি হয়েছে, আপনারা সবাই জানেন। এগুলো আমার কোনো বলার দরকার নেই আসলে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ভালো কাজগুলোর বাস্তবায়নের জন্য আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদেরও এই কাজগুলো অ্যাপ্রিসিয়েট করা দরকার। ভালো কাজগুলো, মন্দ কাজগুলো এগুলো আমরা সমালোচনা করব। এই রকম একটা জাতি যদি বা শ্রেণী যদি গড়ে ওঠে বাংলাদেশে, যে ভালো কাজের সমালোচনা দলমত নির্বিশেষে, ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করা, প্রশংসা করা, খারাপ কাজের সমালোচনা, তাহলে দেখবেন আমাদের রাজনীতিবিদ যারা আছেন তারা যাদের মধ্যে উল্টাপাল্টা আছে তারাও লাইনে চলে আসবে। কারণ সোশ্যাল মিডিয়া কিন্তু এখন একটা বড় একটা শক্তি মানুষকে এখন লাইনে আনার জন্য, বিরাট বড় একটা শক্তি। এটা কিন্তু ছোটোখাটো কোনো শক্তি না, একটা বড় শক্তি আপনার। কারণ সোশ্যাল মিডিয়ায় কোনো বিষয় যদি যৌক্তিকভাবে ভাইরাল হয় এটা কিন্তু সরকারও মেনে নেই। এই জন্য আমরা এটা অব্যাহত রাখবো আগামী দিনে। ষড়যন্ত্রকারীরা যত ষড়যন্ত্রই করুক, গুণগত শিক্ষা নিশ্চিতের জন্য এবং ভালো কাজ শিক্ষার ক্ষেত্রে ভালো ভালো সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য আমরা সরকারের পাশে থাকবো। সরকারের পাশে থেকে আমরা সহযোগিতা করবো এবং যেগুলো উল্টাপাল্টা সিদ্ধান্ত আসে এগুলো আমরা সমালোচনা করবো, বিনয়ের সাথে বলিষ্ঠভাবে আমরা এগুলো সমালোচনা করব। আমরা শিক্ষামন্ত্রী মহোদয় কিছু বক্তব্য আমি দেখেছি, মন্ত্রী হওয়ার পরে উনি যদি ওনার বক্তব্যে যদি অবিচল থাকেন, অটল থাকেন, যে কথাগুলো উনি বিভিন্ন সময় টকশোতে বলেছেন, আমার বিশ্বাস বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা বড় রকমের রেডিক্যাল চেঞ্জ যেটাকে বলা হয়, একটা রেডিক্যাল চেঞ্জ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আসবে, আমার এটা বিশ্বাস। যদি ওনার আগের বক্তব্য এবং মন্ত্রী হওয়ার পরে যদি উনি একই অবস্থানে থাকেন, আর আগের বক্তব্য আর মন্ত্রী হওয়ার পরে যদি উনি ওনার অবস্থান যদি পরিবর্তন করেন, তাহলে হয়তো আমরা সেই পরিবর্তন কাঙ্ক্ষিত আমাদের যে প্রত্যাশা এটা হয়তো পূরণ হবে না। তবে আমার বিশ্বাস উনি ওনার জায়গা থেকে যে কথাগুলো উনি এতদিন বলেছেন, হৃদয়ে লালন করেছেন, যেগুলো আমাদের কাছে এখন বিভিন্ন ক্লিপসের মাধ্যমে, ভিডিও ক্লিপসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় না আমাদের মাননীয় মন্ত্রী এখান থেকে সরে আসবেন। এজন্য আমরা আমাদের যৌক্তিক যে দাবি দেওয়া আছে এগুলোর ব্যাপারে যেমন আমরা কথা বলবো, আমাদের আগামী প্রজন্মকে ভালোভাবে শিক্ষিত করার জন্য, তাদেরকে যোগ্য দক্ষ হিসাবে গড়ে তোলার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা চালাতে হবে। আমি জাতীয়করণ প্রত্যাশী জোটের এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের যে কোনো প্রোগ্রামে যেখানেই যাই, আপনারা দেখেছেন আমি কিন্তু গুণগত শিক্ষা নিশ্চিতের জন্য আমরা কথা বলি জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে। আমি যেখানেই গিয়েছি হাজার হাজার শিক্ষকের সামনে আমরা এই কথাগুলো বলেছি এবং হাত তুলে তাদের কাছ থেকে আমরা ওয়াদা নিয়েছি যাতে ওনারা ওনাদের নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করেন। আমরা যখন মন্ত্রণালয়ে যাই অনেক সময় বিভিন্ন রকমের কথা আসে, তারা বলেন যে শিক্ষকরা সঠিকভাবে যথাসময়ে প্রতিষ্ঠানে ইন করে না, যথাসময়ে আউট হয় না, যথাসময়ে ক্লাসে যায় না, ক্লাসে গেলেও সঠিকভাবে পাঠদান করে না।
এই কথাগুলো কিন্তু আসে। এই বিষয়গুলো একেবারে সব সত্য না, আবার পুরাটাই মিথ্যা বলা যাবে না। এই যে আপনার মন্ত্রণালয়ের যে অভিযোগগুলো আছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের অভিযোগগুলো কিন্তু আছে আমাদের মধ্যে। একজন শিক্ষক যখন স্থানীয়ভাবে প্রভাবশালী হয়, তখন দেখা যায় প্রতিষ্ঠানের যিনি প্রধান থাকেন তাকে বাইপাস করে নিজের মতো করে সে প্রতিষ্ঠানে ইন আউট, ক্লাসে গেলে গেল, না গেলে নাই, পড়ালে পড়ালে, না পড়ালে নাই, এগুলো কিন্তু আমাদের মধ্যে আছে। এখন আমরা যদি ম্যাক্সিমাম মুসলমান, তো আমরা শুধু মুসলমান কেন, অন্য ধর্মগুলো আসলে নৈতিকতার ব্যাপারে খুবই স্ট্রং। প্রত্যেকটা ধর্মই শুধু ভালো কথার কথাই বলছে ধর্মগুলো। আমরা যদি আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন না করি, তাহলে আমি মাস শেষে যে বেতনটা পাবো, এটা কি হালাল হবে? নিশ্চয়ই হালাল হবে না। আমি যদি যথাসময় না যাই, যথাসময় না আসি, যথাসময় যদি আমি ক্লাসে না যাই, পাঠদান ঠিকভাবে না করি, বাচ্চাদেরকে নিয়ে কোনো রকমের সময় কাটিয়ে যদি আমি বেতন নেই, তাহলে কি আমার বেতন হালাল হবে? নিশ্চয়ই হালাল হবে না। আর যদি হালাল না হয়, এই খাবারটা কে খাচ্ছে? আমি, আমার স্ত্রী, সন্তান, মা বাবা ক্ষেত্র বিশেষ যদি বেঁচে থাকেন, ভাই বোন, আমি হারাম টাকা খাওয়াইতেছি, তাদের কোনো দায়ভার নাই। দায়ভার কার? আমার। হাসরের ময়দানে আমাকে কিন্তু জবাব দিতে হবে। হাদিসের মধ্যে আসছে, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাকে সরকার অ্যাসাইন করেছে একটা দায়িত্ব দিয়ে। আমি যদি আমার বিবেককে প্রশ্ন করি যে আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করছি কিনা, আমার বিবেক যদি সায় দেয় যে আমি করছি, তাহলে বুঝতে হবে যে আসলে আমি দায়িত্ব পালন করছি। আর আমার বিবেক যদি আমাকে বলে যে আমি দায়িত্ব পালন করছি না, তাহলে বুঝতে হবে আমি ফাঁকি দিচ্ছি। আর ফাঁকি দেওয়া মানে আমার বেতনটা হালাল হচ্ছে না। এই জন্য আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করব। এই যে আজকে রমজান মাস আসছে, আমরা অনেক ইবাদত বন্দেগী আমরা করব, তাসবিহ, তাহলিল, নফল ইবাদত, খতমে কোরআন, সিয়াম সাধনা, অনেক কিছু, তাহাজ্জুদ, আওয়াবিন, অনেক ইবাদত আমরা অনেকেই করব, যাদের সাধ্য মতো আমরা করব। কিন্তু আপনি কি জানেন, আপনার সকল ইবাদত এগুলোর কোনো মূল্যই থাকবে না যদি আপনার খাবারটা যদি হালাল না হয়। আপনি যদি সৎ উপার্জন দিয়ে খাবার না খান, তাহলে আপনার ইনকাম, আপনার এই ইবাদত কিন্তু কোনো কাজে আসবে না। একেবারে পরিষ্কার হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহকে হারাম দিয়ে খাবার দেওয়া হয়েছে, যেই দেহের রক্ত মাংস হারাম দিয়ে ঘরে উঠেছে, ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য পরকালে যদি বিশ্বাস থাকে, তাহলে প্রত্যেকের উচিত তার দায়িত্বটা সঠিকভাবে পালন করা। আমরা অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠান প্রধানকে আমরা সহযোগিতা করতে চাই না, আবার প্রতিষ্ঠান প্রধানেরও আপনার অনেক সময় বাড়াবাড়ি থাকে। দেখা যায় অযৌক্তিক অনেক কিছু আপনার প্রতিষ্ঠান প্রধান আপনার চাপিয়ে দেন আপনার শিক্ষকদের উপর। আবার প্রতিষ্ঠান প্রধান অনেক সময় দেখা যায় আপনার বিভিন্ন যে অধিকার আছে শিক্ষকদের, ওই অধিকার থেকে আপনার অনেক সময় শিক্ষক কর্মচারীদেরকে বঞ্চিত করে। এই বিষয়গুলো আছে। যেই যেটাই করবেন, যদি কেউ কারো অধিকার বঞ্চিত করেন, সে যেমন জবাব দিতে হবে, আবার কেউ যদি নিজের দায়িত্ব পালন না করেন, তাকেও কিন্তু জবাব দিতে করতে হবে। সেই জায়গা থেকে আমরা ব্যক্তিগতভাবে যদি নিজেদেরকে সংশোধন না করি, কোনো আইন করে মন্ত্রণালয় বলেন, মন্ত্রী বলেন, কেউ আমাদেরকে আসলে ঠিক করতে পারবে না। আমরা নিজের আগে নিজেদেরকে ঠিক করতে হবে। আমরা আমাদের নিজেদেরকে আগে ঠিক করতে হবে, আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। পরকালীন যে চেতনা, বিশেষ করে আল্লাহ তাআলার যে ভয়, এটা আমাদেরকে নিজেদের মাথায় ঢুকাতে হবে। আমাদের মাথায় আল্লাহর ভয় ঢুকাতে হবে যে আমি যে এই ফাঁকি দিচ্ছি, এই ফাঁকি এটা আল্লাহ তাআলা জানেন। এই জন্য আপনারা সবাই যার যার দায়িত্বটুকু ভালো করে পালন করবেন। মন্ত্রী মহোদয় উনি যে লক্ষ্য নিয়ে দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশের শিক্ষাকে ওনারা বিশ্বমানের বলছেন, আমি বিশ্বমানের বলবো না, কিন্তু একটা পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া, একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া, এটা উনি করতে চাচ্ছেন। আমরা ওনার অধীনস্থ হিসাবে আমাদের উচিত ওনাকে সহযোগিতা করা, এবং ওনার প্রতি আমাদের একটা আহ্বান থাকবে আমাদের জোটের পক্ষ থেকে এবং 6 লাখ শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে। আপনি যারা ভালো মানুষ, যারা সত্যিকার অর্থেই শিক্ষার মান উন্নয়ন চায়,
শিক্ষকদের আর্থিক এবং বিভিন্ন রকমের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোর ব্যাপারে যারা সত্যিকার অর্থে কাজ করে এদের সাথে আপনি কাজ করুন, ভালো মানুষগুলোর সাথে কাজ করুন, তাদের সাথে কথা বলে বিভিন্ন সময় মাঠের পরিস্থিতি তাদের কাছ থেকে জানার চেষ্টা করুন। তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে, সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। কারণ মন্ত্রণালয়ে আপনি যে সোর্স থেকে আপনি সিদ্ধান্ত নেন এগুলো অনেক সময় সোর্সের তথ্যগুলো অনেক ক্ষেত্রে সঠিক নাও হতে পারে। এই জন্য গ্রাসরুট লেভেলে যারা আমরা শিক্ষকতা করি, আমরা শিক্ষকদের নিয়ে যারা কাজ করি, যারা বর্তমানে শিক্ষকতা পেশায় কর্মরত আছেন, তাদের মধ্য থেকে যারা ভালো মানুষ আছেন, যেই দল করুক, যেই পথের হোক, যেই মতের হোক, যারা সত্যিকার অর্থে বাংলাদেশের শিক্ষা নিয়ে কাজ করতে চায়, গুণগত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আপনার সহযোগী হতে চাই, সহকর্মী হতে চাই, তাদেরকে নিয়ে আপনি কাজ করবেন। এটা আমরা আপনার কাছে আমাদের জায়গা থেকে আমরা সেই প্রত্যাশাটুকু রাখতে চাই। বিগত সময়ে ডাক্তার দীপুমণি আপনার জেলার লোকই, তার সময়ে জনাব শাহজালাল সাজু ছাড়া এবং তার লোকজন ছাড়া কারোর সাথেই মন্ত্রী সাক্ষাৎ দিতেন না। ইভেন আমাদের শিক্ষকরা প্রেস ক্লাবে আন্দোলনরত অবস্থায় ইফতারের সময় তার বাসার সামনে দাঁড়িয়েছিল তার সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু সে সাক্ষাৎ দেয়নি। আশা করি আপনি সেরকম হবেন না। আপনি সত্যিকারের শিক্ষকদের যারা প্রতিনিধিত্ব করে আপনি তাদেরকে মূল্যায়ন করবেন। আপনি নিশ্চয়ই এগুলো জানেন, আপনি না জানার কথা না, কারণ আপনি প্রতিনিয়তই টকশোতে এগুলো নিয়ে কথা বলেছেন। শহীদ মিনারের আন্দোলন, বাড়ি ভাড়ার আন্দোলন, শতভাগ উচ্চ ভাতার আন্দোলন, সব আন্দোলন আপনি জানেন। শহীদ মিনারের আন্দোলনে আপনাকে ইনভাইট করা হয়েছিল আমাদের একটি গ্রুপের মাধ্যমে, কিন্তু আপনি অপারগতা প্রকাশ করেছেন তখন ওখানে আসার জন্য, কিন্তু আমরা কিন্তু আপনাকে ওখানে দাওয়াত দিয়েছিলাম আমাদের এখানে আসার জন্য। আপনি সবই জানেন, আপনার জানার বাইরে কোনো কিছু নেই। শিক্ষকদের যারা প্রতিনিধিত্ব করে, শিক্ষকদের পালস যারা বোঝে, শিক্ষকদের অধিকার নিয়ে যারা কথা বলে, শিক্ষা গুণগত শিক্ষা নিশ্চিতের জন্য যারা কাজ করে, এই মানুষগুলোকে আপনি তাদের সাথে বসার দরকার, তাদের সাথে কথা বলা দরকার। আমি আশা করব আপনি ডাক্তার দীপুমণির মতো হবেন না, সবার কথা শুনবেন এবং যে কথাগুলো আপনার কাছে মনে হয় যে বাস্তবায়নযোগ্য এগুলো আপনি বাস্তবায়ন করবেন। আমরা আপনার পাশে থেকে গুণগত শিক্ষা নিশ্চিতের জন্য, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার জন্য, নকল প্রতিরোধের জন্য আমরা কাজ করতে চাই। আরেকটি বিষয়, আপনার এনটিআরসির এই যে আপনার নিয়োগ, অনেক ক্ষেত্রে শিক্ষকরা নিয়োগ পাওয়ার পরে প্রতিষ্ঠান প্রধানরা অনেক সময় বিভিন্ন রকম আপনার টাকা পয়সা চাই, উল্টাপাল্টা খরচ টরচের নামে টাকা পয়সা চাই, নিয়োগ দিতে চাই না, বিভিন্ন রকমের হয়রানি করে শিক্ষকদেরকে। আমি প্রতিষ্ঠান প্রধানদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে এগুলো করবেন না। আমাকে অনেক সময় অনেকে ফোন করে, আমি আবার পরে এগুলো নিয়ে আবার দেখা যায় অনেক প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলতে হয়। এগুলো আল্লাহর ওয়াস্তে করবেন না। আপনার অধীনস্থ সে আসছে, তাকে যদি একটু সুন্দর করে নিয়োগের ব্যবস্থা করে দেন, সে কৃতজ্ঞ থাকবে, তার কাছ থেকে ভালো সার্ভিস নিতে পারবেন। আপনি আসার পরে যদি তার কাছ থেকে টাকা কামানোর চিন্তা শুরু করেন, আপনার প্রতি তো তার ভালো ধারণা থাকবে না। আর ভালো ধারণা যদি প্রতিষ্ঠান প্রধানের প্রতি যদি সাবঅর্ডিনেট যারা আছেন, অধীনস্থ যারা আছেন, তাদের না থাকে, তাহলে সে আপনাকে ভালো সার্ভিসটা কীভাবে দিবে? এই জন্য আপনারা যারাই নিয়োগ পেয়েছে তাদেরকে সহজে যাতে এমপিও হয়, খরচ ছাড়া চেষ্টা করবেন তাদের এমপিওটা দ্রুত করে দেওয়ার জন্য। তাহলে তাদের ডেডিকেশন বেশি থাকবে কাজ করার ক্ষেত্রে। আপনারও একটা আপনার নিজের একটা মানসিকভাবে আপনি শক্তিশালী থাকবেন যে আমি কার কাছ থেকে 1 পয়সা নিয়ে নেই, 1 টাকা নিয়ে নেই, আল্লাহর রাস্তায় আমি করে দিয়েছি, কাজ করে দিয়েছি। তখন আপনার নিজের একটা মানসিক শক্তি থাকবে, আপনি তাদেরকে আরও ভালোভাবে তাদেরকে কাজে লাগাইতে পারবেন আপনার প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে বা প্রশাসনিক বা বিভিন্ন কাজে আপনি তাদের কাজে লাগাইতে পারবেন। যাই হোক, অনেক কথা হয়েছে। বদলির ব্যাপার আবারও বলি, সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে বদলিটা দেন। অনেক জায়গা থেকে অনেকে ফোন করে, কিন্তু অনেকে গালাগালিও করে। আমরা জানি মানুষের জন্য কাজ করতে হইলে, আমার এখানে ফলোয়ার আছে 1 লক্ষ প্রায় 60,000, প্রায় 58,000 মনে হয়, 58,000। এখানে সবাই যে আমাকে পছন্দ করে আমি জানি, সবাই আমাকে পছন্দ করে না, সবাই আমার কথা পছন্দ করে। অনেকে এখানে আমার ফলোয়ার আছে যারা আমার মানে ভুল ধরার জন্য আমার সাথে যুক্ত আছেন, আমি এটা জানি। সোশ্যাল মিডিয়ায় দেখেন আমরা কথা বলি, সব কথা যে আপনার মতো করে হবে এমনটা নাও হতে পারে, আবার আমার সব কথাই যে আপনার শুদ্ধ হবে এটা নাও হতে পারে। আপনি আমার কথা সমালোচনা করতেই পারেন, কিন্তু অন্তত শালীন ভাষায় এটা করা উচিত। একজন শিক্ষক হিসাবে অথবা একজন সচেতন নাগরিক হিসাবে অন্তত শালীন ভাষায় আপনি সমালোচনা করতেই পারেন, অসম্ভব না। কিন্তু গালাগালি করাটা এটা তো কোনোভাবেই এটা একজন ভালো মানুষের এটা করতে পারে না। একজন আর শিক্ষক হয়ে তো কোনোভাবেই সুযোগ নাই। আপনি যে একটা খারাপ কমেন্ট করেন আমার আইডিতে না, শুধু অন্য একটা আইডিতে আপনি একটা খারাপ কমেন্ট করেন,
তো এটা তো আপনার অন্যরা দেখার পরে আপনার ব্যাপারে তাদের ধারণা কি খুব ভালো হয় মনে করেন? নিশ্চয়ই না। আপনার ব্যাপারে একটা খারাপ ধারণা তাদের মধ্যে চলে যায়। তাই কেন করবেন? আমি কিন্তু কারো সমালোচনার কোনো উত্তর দিই না, আপনারা জানেন, এবং দেবও না। আপনি আপনার জায়গা থেকে আপনি সমালোচনা করতে পারেন। এই জন্য আমরা সমালোচনা করার ক্ষেত্রে যাতে আমাদের অন্তত শালীনতাটা বজায় থাকে, আমরা অবশ্যই যৌক্তিক যদি কোনো পরামর্শ থাকে আমরা দেব, এটা ঠিক আছে। কিন্তু অশালীন ভাষায় সমালোচনা। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা বলা উচিত, সেটা হচ্ছে অনেকেই আমি তো কোনো রাজনৈতিক দল করি না, এটা আবারও ক্লিয়ার করছি আপনাদেরকে, আমি কোনো রাজনৈতিক দল করি না। হ্যাঁ, ভোট দিয়েছি, ভোট তো একটা দলকে দিতেই হবে, কাউকে মনে মনে পছন্দ করতে পারি, কিন্তু সক্রিয়ভাবে আমি কোনো দলের সদস্য না, বিএনপি না, জামাত না, এনসিপি না, কোনো দলেরই না আমি সদস্য না। আমি শিক্ষক, এবং শিক্ষক হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, ভবিষ্যতে রাজনীতি জড়াবো কিনা এটা সময় বলে দিবে, কিন্তু আপাতত আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না। এখন আমি যখন নিউট্রালি কথা বলতে যাই, অনেক সময় দেখা যায় এটা বিএনপির পক্ষে যায়, অনেক সময় জামাতের পক্ষে যায়, অনেক সময় এনসিপির পক্ষে যায়। তখন যাদের বিপক্ষে যায় তারা আমাকে ট্যাগ দেওয়ার চেষ্টা করেন যে আমি অমুকের, আমি তমুকের। আসলে আমি কারণ, আমি আপনাদের, আমি শিক্ষকদের নিয়ে কাজ করি, এবং শিক্ষকদের নিয়ে কাজ করতে আমি শান্তি অনুভব করি, স্বস্তি অনুভব করি। এটা একরকমের, আমার মনে করতে পারেন একরকমের নেশা আপনাদের নিয়ে কাজ করা। এটা যারা শিক্ষক আন্দোলন করেন অনেকে এটা জানেন যে আসলে এগুলো নেশার মতো হয়ে যায়। আমরা আমাদের পকেট থেকে কত টাকা খরচ করেছি এটা কল্পনা করতে পারবেন না। আমি না, শুধু আমার সাথে যারা সহযোদ্ধারা আছেন 17 সাল থেকে কাজ করছে, সবাই প্রত্যেকের পকেট থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি আমরা। কেন জানেন? এটা নেশার মতো হয়ে গিয়েছে। এটা না করলে আসলে আমাদের ভালো লাগে না। হ্যাঁ, এটা মন চাই করার জন্য, এবং মনে হয় যে আমরা এগুলো করার কারণে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবার বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। এই যে ছুটির বিষয়টা দেখেন, আমরা যদি কাজ না করতাম তাহলে কি ছুটিটা হয়তো আপনারা মনে করেন? নিশ্চয়ই হইতো না। 5% ইনক্রিমেন্ট বৈশাখী আমরা আন্দোলন না করলে আপনাদের হয়তো মনে করেন? নিশ্চয়ই না। উৎসব ভাতা 15% বাড়ি ভাড়া নিশ্চয়ই হইতো না। এই যে এতগুলো মানুষ আপনার উপকারভোগী, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় এটা হয়েছে, এটা যে কত তৃপ্তির, কত স্বস্তির, কত আনন্দের, এটা আপনাদেরকে আসলে বুঝাইতে পারবো না। এটা আপনারা বুঝবেন না। আমি আজকে কথা বলি, আজকে আমি মনোহরদী বাস স্ট্যান্ডে গিয়েছি, আমি হাতিরদিয়া বাজারে যাব সকালে। তো যাওয়ার পরে একজন আসলেন, এসে সালাম দিলেন, হাত মিলালেন, পরে বললেন যে স্যার, আমি আমার ওয়াইফ, কলেজের নাম বললেন যে অমুক কলেজের মধ্যে আমার ওয়াইফ চাকরি করে, আমি ডাচ বাংলা ব্যাংকে চাকরি করি 5 জনাতে। এই যে মানুষের ভালোবাসা, এটা কি টাকা পয়সা দিয়ে কিনা যাবে? আমি ওই দিন 5 জনাতে আমি ড্রিম হলিডেতে গিয়েছিলাম, অসংখ্য টিচার বিভিন্ন জায়গা থেকে এসেছে, আপনার ঈশ্বরগঞ্জ, দামরাই, কুমিল্লা, ফরিদপুর, টাঙ্গাইল, পরিচয় দিচ্ছে, কথা বলছে, কুশল বিনিময় করছে, ছবি ওঠাচ্ছে, মুসাফা করছে। এই যে মানুষের ভালোবাসা, এটা কি টাকা পয়সা দিয়ে কোনোভাবে মূল্যায়ন করা যাবে? একটা মানুষ যত টাকা ইনকাম করে, যারা একটু ভালো আছে, নিজের টাকার ইনকামের কয় ভাগ খাইতে পারে? 10-15% তো খাইতে পারে না, খরচ করতে পারে না। মানুষ যখন এত ভালোবাসে তখন তো মানুষের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ আমাদের আরো বেড়ে যায়, যার কারণে ঝুঁকি নিতে আমাদের কোনো কষ্ট লাগে না। যে ঝুঁকি আমরা নিয়েছি আন্দোলনে, এটা আমাদের বলার কিছু নয়, আপনারা নিজেরা দেখেছেন। এবং রিসেন্টলি আমি তথ্য পেয়েছি, মন্ত্রণালয় থেকে যে অডিটটি ডিআই থেকে করানো হয়েছে, অডিটের পেছনে শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন জড়িত, এবং এটা জড়িত হওয়ার কারণ হচ্ছে ওই আন্দোলন, মানে ওই আন্দোলনের কারণে বিদ্বেষপ্রসূত বা শত্রুতাপ্রসূত বলতে পারেন, আমাকে একরকম মানে আমার মুখ বন্ধ করে দেওয়ার জন্য বা এই আন্দোলনের একরকমের শাস্তি দেওয়ার জন্য কিন্তু তারা এই অ্যাটেম্পটা নিয়েছিল। এবং কারা কারা জড়িত আমি হয়তো 2-1 জনের নামও আমি ডিসক্লোজ করতে পারবো, আমি এটা হয়তো করবো না, ওনারা ওনাদের কাজ করেছেন। তো এই ঝুঁকিগুলো আমি নিয়েছি, আগামী দিনে হয়তো আপনাদের জন্য অনেক ঝুঁকি নিতে হবে। আমি ওই দিন অধ্যক্ষ মাজহারুল হান্নান স্যারের সাথে কথা বলছিলাম একটা বিষয় নিয়ে। স্যার অনেক, এখনও ওনার বয়স প্রায় 80-র উপরে, এত স্ট্রং উনি। আপনারা জানেন শহীদ মিনার একদিন হঠাৎ উনি হাজির হলেন,
উনি মিছিলে যাবেন। আমি তো স্ট্রেঞ্জ হয়ে গেলাম যে আমার মতো লোক, আমি নিজে হাঁটতে পারি না, মানে আমি নিজেকে স্থির রাখতে পারি না এই মিটিংয়ের মধ্যে, এই মিছিলের মধ্যে। উনি বলতেছেন উনি নাকি মিছিল নিয়ে যাবে আমার সাথে। আমি বললাম স্যার আমাদেরকে বিপদে ফেলবেন না, একটা অকারেন্স ঘটলে পরে মানে আমি কোনো আর জবাব দিতে পারবো না। উনি বলছে আজিজ সাহেব আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিকই আপনার সাথে মিছিলে যাব। উনি মিছিল নিয়ে একেবারে সচিবালয়ের এই যে পর্যন্ত, আপনার হাইকোর্টের মাথা সচিবালয় যেদিন আমরা গিয়েছিলাম ওখানে চলে গেলেন আমার সাথে। আমি আশ্চর্য হয়ে গেছি। ওখান থেকে বললেন যে আমি এখন চলে যাবো, যেহেতু আপনার এখানে স্টে করবেন। আমি স্যার আপনি যেতে পারবেন না একা? বলছে আমি চলে যেতে পারবো। ঠিকই উনি ওখান থেকে চলে গেলেন। যাই হোক, খুবই স্ট্রং মানুষ, ওনাকে খুব বেশি আমি চিনি যে এরকম না, কিন্তু কথাবার্তা বলে মনে হয়েছে ভালো মানুষ। স্যার আমাকে ওই দিন বললেন জাদিদ সাহেব আপনি যদি যে কাজগুলো করেন এই কাজগুলো করলে তীরের মতো আপনার চতুর্দিক থেকে তীর আপনাকে বিদ্ধ করবে। আমরা এই কাজগুলো তো করেছি, তবে আপনি থামবেন না, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আপনি অনেক দূরে এগিয়ে যাবেন আমার বিশ্বাস। আপনাকে আমি অবজার্ভ করেছি, শহীদ মিনার আন্দোলন আপনাকে দেখেছি, আপনি এখান থেকে কোনোভাবেই নড়বেন না। আপনি আপনার যে কাজটা আছে এটা আপনি চালিয়ে যান, শিক্ষকদের জন্য কাজ করেন। এবং উনি এটাও বলেছেন যে আপনার হয়তো অজস্র টাকা পয়সা হবে না, বাড়ি গাড়ি হবে না, হয়তো অনেক কিছু করতে পারবেন না, কিন্তু মানুষের যে ভালোবাসা পেয়েছেন এবং পাবেন এটার কোনো আসলে পরিমাপ হয় না, কোনো কিছু দিয়ে পরিমাপ করা যাবে না। আমি এটা ফিল করি, জানেন যেখানেই যাই 2, 4 জন 5 জন 10 জন মনে করেন আয়সা দাঁড়াই, জিজ্ঞেস করে স্যার কোথায় যাবেন, কেন আপনার শরীর স্বাস্থ্য কেমন, সেলফি ওঠাই। এটাকে আমি অনেকে বিরক্ত হই, আমি বিরক্ত হই না, আমি বরং এটাকে এনজয় করি যে আমাকে মানুষ এত ভালোবাসে, আমার সহযোদ্ধাদেরকে মানুষ ভালোবাসে, আমার কাছে এটা ভালো লাগে। তবে ফোনটা আমি আসলে বিরক্ত হই, সত্য কথা। ফোন করে মানে অনেক বিষয় আছে কি ধরেন প্রয়োজন না, অনেক তো ফোন করে, যেমন ফোন করে বলে স্যার পে স্কেলের কী খবর। আচ্ছা বলেন পে স্কেলের যদি কোনো খবর পাই আমি তো এটা আপনাদেরকে জানাবো যে হ্যাঁ ভাই পে স্কেলের আমি তো সব আপডেট তথ্য আপনাদেরকে দিই নিয়মিত। এটা আপনার ফোন করবে স্যার পে স্কেলের কী খবর, এরকম অহেতুক অনেক বিষয় আমার উপর ফোন করে জিজ্ঞেস করে। তো এগুলো ব্যক্তিগত কারো সমস্যা হইতে পারে, থাকলে আমাকে ফোন করলে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি চেষ্টা করি কাজ করার জন্য। সব তো আমি মানে আমার ক্যাপাসিটির মধ্যেও থাকে না। তো আপনার ওই বেহুদা ফোন যখন আসে তখন খারাপ লাগে, এবং দেখা যায় কি 12টার পর আপনার ফোন দিয়ে বসে। সকালে অনেক সময় আমরা ফজরের পরে দেখা যায় একটু ঘুমাইতে হয়, দেখা যায় আপনার ফজরের পর আপনার ফোন দিয়ে বসছে, এরকম হয়। যার কারণে এখন মানে বাধ্য হয়ে দেখা যায় ঘুমের টাইমে এখন ফোন বন্ধ রাখতে হয়। এটা একটা বিরক্তিকর বিষয়। তো আমরা এরপরও চেষ্টা করি ফোন রিসিভ করার জন্য। আমাকে ফোন করার পরে রিসিভ করি না, এটা খুব কমই হয়, চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি ফোন রিসিভ করার জন্য। এটা একটা বিরক্তিকর বিষয়। হ্যাঁ অবশ্যই ফোন করবেন, যদি আপনার একান্ত প্রয়োজন হয় আপনি ফোন করবেন। প্রয়োজন হলে আমার যদি কোনো সহযোগিতার সুযোগ থাকে আমি আমার জায়গা থেকে আল্লাহর ওয়াস্তে আপনার জন্য সহযোগিতা করার চেষ্টা করব, এবং করে যাচ্ছি, অনেকেরই করছি, আগামী দিনও করবো ইনশাল্লাহ। এটা আমার একটা ব্রত হিসাবে আমি নিয়েছি যে মানুষের জন্য কাজ করা, বিশেষ করে আমার নিপীড়িত মজলুম এমপিভুক্ত শিক্ষকদের জন্য কাজ করা। এটা আমার জীবনের একটা আপনার ব্রত মনে করতে পারেন, এটা আমার একটা নেশার মতো মনে করতে পারেন আপনারা। এই কাজটা করছি এবং যতদিন শিক্ষকতা পেশায় আছি আপনাদের পাশে থাকবো। আপনাদের দোয়ায় আমাকে রাখবেন, আল্লাহ যাতে আমাকে ভালো রাখেন, নিরাপদে রাখেন, এটুকু আমি দোয়া চাই। এবং আমার বিশ্বাস যে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবার যেহেতু আমার জন্য দোয়া করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল প্রকার বিপদাপদ থেকে, শত্রুতা থেকে এবং ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, এই বিশ্বাস আমার আল্লাহ তাআলার উপর আছে, যার কারণে যে কোনো ঝুঁকি আমি আপনাদের জন্য নিতে পারি এবং নিচ্ছি, এবং আগামী দিনও নিব ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করি, এবং আমাদের যে দাবি দাওয়াগুলো আছে। উৎসব ভাতার ব্যাপারে আমি কালকে না এর আগের দিন যে লাইভ করেছি ওই লাইভে আমি বলেছিলাম, আপনারা শুনেছেন যে যদি এই ঈদে শতভাগ উৎসব ভাতা না দিই, সরকার চাইলে কিন্তু দিতে পারে, এখনও সম্ভব, এখনও যে সময় আছে সরকার চাইলে এটা সম্ভব। যদি না দিই আমরা কিন্তু ঈদ উল ফিতরের পরে আমরা কিন্তু ফরমাল আন্দোলন শুরু করব, উৎসব ভাতার আন্দোলনটা আমরা শুরু করবো আগে, এটা আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা হয়তো সংবাদ সম্মেলন, স্মারকলিপি, বিভিন্নভাবে আমরা হয়তো আবেদন নিবেদন দেওয়া এগুলো আমরা করব। এরপরে যদি না হয় তাহলে আমরা মাঠের আন্দোলনে যাব। পে স্কেলের আন্দোলন ব্যাপারে আপনারা জানেন সরকারি কর্মচারীরা কাজ করছেন, ওনাদের আন্দোলনের প্রতি আমাদের সবসময় সমর্থন ছিল, এবং আমরা ফিজিক্যালি তাদের আন্দোলনে অংশগ্রহণ করেছি, আপনারা অনেকে অংশগ্রহণ করেছেন। আগামী দিনেও তারা যদি বৃহৎ কোনো আন্দোলনের ঘোষণা দেয় আমরা তাদের পাশে এই পে স্কেলের আন্দোলন আমরা থাকবো ইনশাল্লাহ। অবসর কল্যাণের ব্যাপারে কমেন্ট করেছেন কয়েকজন। এটা আসলে অবসর কল্যাণের যে বিষয়টা, এটা আসলে অত্যন্ত অমানবিক বিষয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো ব্যাপারে যে আপনি একটু এই দিকে আপনি তো অনেক কিছুর উদ্যোগ নিচ্ছেন, ফ্যামিলি কার্ড, কৃষিকাজ সহ আরও বিভিন্ন রকমের উদ্যোগ নিচ্ছেন। আমরা এটাকে স্বাগত জানাই, আপনি এই কাজগুলোকে, এগুলো সফল হোক সুন্দরভাবে, এগুলো আপনি যাতে সমাপ্ত করতে পারেন এবং শুরু করতে পারেন। আমাদের এমপিভুক্ত শিক্ষকরা তাদের বেতন থেকে প্রতি মাসে
10% করে টাকা কেটে নেওয়া হয়। সে যখন আমার শিক্ষক এবং কর্মচারী উনি যখন রিটায়ারমেন্টে যান তার টাকাটা পাই না। এটা কত যে দুঃখজনক। আমাদের কত শিক্ষক যে তার এই পেনশনের টাকা পাওয়ার আগেই, কল্যাণ অবসরের টাকা পাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নেন। মেয়ের বিয়ে দিতে পারে না ভালোভাবে, অনেকে স্বপ্ন থেকে হজ করতে পারে না, একটা ভালো ঘর করতে পারে না। অনেক সময় আপনার স্বপ্ন, বিভিন্ন রকমের স্বপ্ন থাকে, এগুলো আসলে তাদের পক্ষে, অনেকের পক্ষে সম্ভব হয় না। আমরা রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ জানাবো যে বিশেষ ব্যবস্থাপনায় রাষ্ট্র তো কত টাকা খরচ করেন, রাষ্ট্র থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নেওয়া হয়েছে, লক্ষ কোটি টাকা লুট করে নেওয়া হয়েছে। আমরা বিশেষ ব্যবস্থাপনা আমাদের এমপিভুক্ত শিক্ষকদের অন্তত কল্যাণ অবসরের যে টাকাটা, এটা যাতে ডিউ টাইমে দেওয়া যায়। বিগত সরকার কিছু উদ্যোগ নিয়েছিল, এটা কোন অবস্থায় আছে আমরা জানি না। এটা যাতে এই ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো যে আপনি এই বিষয়টা একটু সহানুভূতির সাথে দেখবেন। আমাদের যারা রিটায়ারমেন্টে গিয়েছেন ওনাদের টাকাটা যাতে দ্রুত সময়ের মধ্যে ওনারা পান, আপনি এই ব্যাপারে একটু নজর দিবেন বলে বিশ্বাস করি। 1 থেকে 12 আপনাদের ব্যাপারে কথা বলছি। আপনারা, আমি চাই সবাই যারা সনদদারি আছেন, বিশেষ করে রিটেন প্রিলি এবং যারা ভাইভাই পাশ করেছেন, তাদের অবশ্য সবারই চাকরি পাওয়ার তাদের অধিকার আছে, এবং যারা সনদদারি আছে তাদেরও যদি সরকার একটা ব্যবস্থা করতে পারে তাহলে অবশ্যই এটা আমরা অ্যাপ্রিসিয়েট করবো, যদি সরকারের সুযোগ থাকে। যেহেতু মন্ত্রী মহোদয় বলছেন একটা তালিকা দেওয়ার জন্য। ইবতেদায়ীর 13তম গ্রেড, আপনারা তো আগে অনেক পেছনে ছিলেন, আলহামদুলিল্লাহ 13 তো হয়েছে, বাকিটাও তো হয়ে যাবে আস্তে আস্তে। আপনাদের 13তম তো আপনাদের ইয়েতে আসছে, নতুন নীতিমালায়, সম্ভবত নীতিমালাতে আছে মনে হয়, আপনারা দেখেন ইবতেদায়ী, এটা দেখেন, যদি হয় তাহলে তো আপনারা আবেদন করতে পারবেন, নতুন নীতিমালায় সম্ভবত এটা আছে। তো এই ছিল বিষয়গুলো যেগুলো আমরা আলোচনা করেছি। নতুন আরও কোনো বিষয় থাকলে আমরা আলোচনা করবো। ইরানের জন্য সবাই দোয়া করবেন, আবারও দোয়া চাই ইরানের জন্য। আমরা তো সবাই ম্যাক্সিমামই যারা মুসলমান, রমজান মাসে আমরা সবাই চেষ্টা করি নামাজ পড়ার জন্য, অন্তত 2 রাকাত নামাজ পড়া আমরা ইরানের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের ইরানকে হেফাজত করুক। দেখেন তাদের বিশ্ব মুরলরা ওইদিকে পাকিস্তান এবং আপনার আফগানিস্তানকে যুদ্ধ লাগিয়ে দিয়ে তারা এইদিকে আপনার ইরান আক্রমণ করে বসেছে। তো এটা বিশ্বে আবার কখন যে মুসলমানরা নেতৃত্বে আসবে, মুসলমানরা আজকে যেভাবে মার খাচ্ছে বিভিন্ন জায়গায়, এগুলো যে কখন বন্ধ হবে আমরা জানি না। সায়েন্স টেকনোলজিতে যতদিন পর্যন্ত মুসলমানরা নেতৃত্বে আসতে না পারবে, আমার মনে হয় বিশ্ব নেতৃত্বে মুসলমানরা ততদিন পর্যন্ত আসতে পারবে না। এই জন্য সায়েন্স টেকনোলজি পড়াশোনা এগুলোর প্রতি মুসলিম বিশ্বের বিশেষভাবে আপনার মনোযোগ দেওয়া দরকার। বিশেষ করে OIC আরব লীগ যারা আছে তারা বিশেষ নজর দেওয়া দরকার। এগুলো যদি না হয় তাহলে আসলে এই আজকে ফিলিস্তিনের যে অবস্থা, এটা আমাদের ভাগ্যে যে জুটবে না, বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে এরকম হবে না, এটা আসলে আমরা এখন বলা মুশকিল, অনেক বলা মুশকিল। বিএটের কালো আইন এগুলো নিয়ে তো সবসময় কথা বলতেছি, আসলে অনেক সমস্যা আছে। আমরা দেখি, আমরা একটা সামারি করে, আমরা নতুন মন্ত্রী মহোদয় যেহেতু আসছেন, যার যে সমস্যাগুলো আছে, এই যে আপনার বিএটের সমস্যা, তারপরে আপনার এন্ট্রি লেভেলে 10ম গ্রেড, এগুলো নিয়ে আমরা প্রেয়ারও দিয়েছি। প্রতিষ্ঠান প্রধানের আপনার 6ষ্ঠ গ্রেড এবং সহকারী প্রধানের সহকারী হেডমাস্টারের 7ম গ্রেড, এগুলো আমরা প্রেয়ার কিন্তু দিয়েছি। তো এগুলো বিষয়গুলো নিয়ে দেখি আমরা কতটুকু কাজ করা যায়, সবগুলো সামারি করে আমরা ইনক্লুসিভ একটা আবেদন আমরা মন্ত্রী মহোদয়কে দেব এবং সচিব মহোদয়কে আমরা দেবো। দেখি ওনাদের সাথে আমরা কীভাবে কী কাজ করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ব্যক্তিগতভাবে আমার জন্য দোয়া চাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভটি যদি সুযোগ হয় শেয়ার করে দিবেন।